বিক্ষোভে টালমাটাল ইরান, আন্দোলনকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, নাক গলালে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরির সতর্কতা তেহরানের। ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলায় নিহত 7। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসির অবকাঠামো লক্ষ্য করে অভিযানের দাবি গভর্নরের। স্বাধীনতার জন্য ভোটের আহ্বান। খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2, আহত 25। শান্তি আলোচনা ভেস্তে দিতে হামলার পরিকল্পনা করে কিয়েভের ওপর দায় চাপানোর চেষ্টা করছে মস্কো, দাবি ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় খ্রিস্টীয় নববর্ষ ঘিরে আইএস এর পরিকল্পিত হামলা ঠেকানোর দাবি এফবিআই এর। সন্দেহভাজন যুবক গ্রেফতার। এবং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নয়াদিল্লির ওপর ক্ষোভ ঝাড়ল ইসলামাবাদ। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী আখ্যা ভারতের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছেন তিনি। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। ইরানে প্রায় 1 সপ্তাহের বিক্ষোভে অন্তত 8 জন নিহত হয়েছেন। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। আমরা প্রস্তুত। এমন মন্তব্য করে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিলেও কী ধরনের হস্তক্ষেপ হতে পারে তা স্পষ্ট করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এতে ওয়াশিংটনের স্বার্থই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য জুড়ে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কাও তুলে ধরেন তিনি। প্রায় 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকে এই বিক্ষোভের শুরু। বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেড়েছে হতাহতের সংখ্যা। তবে তেহরানের রাজপথে নেমে আসা কিছু বিক্ষোভকারীর কাছে ট্রাম্পের হুঁশিয়ারি আশার বার্তা নিয়ে এসেছে। তারা জানান, ট্রাম্প বা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিছু বললেই প্রশাসন চাপে পড়ে। তেহরানের কিছু বাসিন্দা বলেছেন, ট্রাম্পের মন্তব্যে আতঙ্কিত না হয়ে আইনসম্মত ও শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। এসটিসির দাবি, রিয়াদ সমর্থিত একটি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 20 জন। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী দল এসটিসি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন সামরিক ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে সৌদি সমর্থিত সংগঠনটি একটি অভিযানের সূচনা করেছে বলেও অভিযোগ করেছে এসটিসি প্রধান। চলমান অভিযানে সমর্থন জানিয়ে এটাকে শান্তিপূর্ণ আখ্যা দিয়েছেন হাদ্রামাউত প্রদেশের গভর্নর সালেম আল খানবাসী। রাষ্ট্রীয় গণমাধ্যমে এক ভাষণে তিনি বলেন, উত্তেজনা বাড়াতে নয় বরং নিরাপত্তা রক্ষার্থে বিচ্ছিন্নতাবাদী দলটির অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও এর আগে গেল শুক্রবার একই প্রদেশে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব। এদিকে বৃহস্পতিবার সৌদি আরবের আরোপ করা নতুন ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয়। এক বিবৃতিতে নিরাপত্তা তল্লাশির নামে বিমানে সৌদি আরবের যাত্রাবিরতির বাধ্যবাধকতাকে আকাশপথ অবরোধ আখ্যা দিয়ে এটা ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে বলেও জানায় দেশটি।
গত মাসে এসটিসি ইয়েমেনের হাদ্রামাউত ও মাহরা প্রদেশে প্রবেশ করে একটি তেল সমৃদ্ধ অঞ্চল দখল করার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। যদিও বর্তমানে উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে সৌদি নেতৃত্বাধীন জোট ওই প্রদেশ দুটি থেকে এসটিসি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে। তবে তাদের কাছে অস্ত্র ও ক্যাম্প হস্তান্তরে অস্বীকৃতি জানায় এসটিসি। নাসরিন রুমি, সময় সংবাদ। শান্তি আলোচনা ভেস্তে দিতেই রাশিয়া ফলস ফ্ল্যাগ হামলার পরিকল্পনা করছে বলে দাবি ইউক্রেনের। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি, রুশ অর্থোডক্স বড়দিনের আগে বড় ধরনের প্রাণঘাতী হামলা সাজিয়ে তার দায় কিয়েভের ওপর চাপানো হতে পারে। একই সময় যুদ্ধক্ষেত্রে মস্কোর অগ্রযাত্রা বাড়ায় হাজারো শিশুকে সরিয়ে নিচ্ছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রার মুখে জাপোরিজিয়া ও দিনিপ্রোভস্ক অঞ্চলের সামনের সারির এলাকা থেকে প্রায় ৩,০০০ শিশু ও তাদের অভিভাবকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। বেলারুশ সীমান্ত ঘেঁষা চেরনিহিভ অঞ্চল থেকেও চলছে উচ্ছেদ, যেখানে নিয়মিত গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিজিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি চালায় রাশিয়া। বেশ কয়েকটি ড্রোন শহরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাতে ছোড়া শতাধিক দূরপাল্লার ড্রোনের মধ্যে অধিকাংশ ড্রোন ভূপাতিত করা হলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। অধিকৃত খেরসনের খোরালি গ্রামে ক্যাফে ও হোটেলে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রুশ অভিযোগ নাকচ করে দিয়েছে কিয়েভ। একই সঙ্গে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে 2025 সালে ইউক্রেনের মাত্র 0.8% ভূখণ্ড দখল করতে গিয়ে রাশিয়ার হতাহতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। তবু শান্তি আলোচনার পথে যেতে অনিচ্ছুক প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টা বানচাল করতে নতুন করে সহিংসতার নাটক সাজাতে পারে ক্রেমলিন। রাশিয়ার ভেতরে অথবা মস্কোর দখলকৃত ইউক্রেনীয় এলাকায় এই হামলা চালিয়ে সেটিকে ইউক্রেনের কাজ বলে প্রচার করার প্রস্তুতি চলছে বলেও সতর্ক করেছে কিয়েভ। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী 7 জানুয়ারি রুশ অর্থোডক্স বড়দিনের আগেই বড় ধরনের প্রাণহানির কোনো হামলা চালানো হতে পারে। এমনকি কোনো গির্জাকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই হামলার জন্য পশ্চিমা প্রযুক্তির ড্রোন ব্যবহার করে দায় ইউক্রেনের উপর চাপানোর পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় খ্রিস্টীয় নববর্ষের আগের রাতে পরিকল্পিত আইএসের হামলা ঠেকানোর দাবি করেছে এফবিআই। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে 18 বছর বয়সী এক যুবককে। এফবিআই জানায়, গ্রেফতারকৃত যুবকের নাম ক্রিশ্চিয়ান স্টাডিভেন্ট। তার বিরুদ্ধে ইসলামিক স্টেটকে সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, তিনি এক আন্ডারকভার এফবিআই কর্মকর্তার সঙ্গে হামলার পরিকল্পনা শেয়ার করেছিলেন। বুধবার তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন। তার বাসা তল্লাশি করে ছুরি ও হাতুড়ি দিয়ে হামলার বিস্তারিত পরিকল্পনা সংবলিত একটি ইশতেহার উদ্ধার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্টাডিভেন্টের পরবর্তী আদালত শুনানি নির্ধারিত হয়েছে 7 জানুয়ারি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। স্বাস্থ্য নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত অ্যাসপিরিন সেবনেই হাতে কালশিতে দাগ, নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি মার্কিন প্রেসিডেন্ট। চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে পাকিস্তান। দুলহস্তি 2 নামের প্রকল্পের বিষয়ে আগাম বার্তা না দেওয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদের জাতীয় স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ায় পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানান, সন্ত্রাসবাদ থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে ভারত। গেল বছর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে হওয়া সংঘাতের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এর ধারাবাহিকতায় চলতি সপ্তাহে উভয় দেশের মধ্যে প্রবাহিত হওয়া চেনাব নদীতে দুলহস্তি 2 নামের নতুন একটি জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দেয় ভারত। দেশটির এমন পদক্ষেপে ইসলামাবাদ নয়াদিল্লির মাঝে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। 260 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পটি জম্মু কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ৩,200 কোটি রুপি। তবে পাকিস্তানকে এ বিষয়ে আগে থেকে না জানানোয় ভারতের ওপর ক্ষোভ ঝেড়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র এ বিষয়টিকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ অবজ্ঞা আখ্যা দিয়ে বলেন, ইসলামাবাদের স্বার্থে আঘাত হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী উল্লেখ করে দেশটির কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ের মাদ্রাস আইআইটিতে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, সন্ত্রাসবাদে মদত অব্যাহত রাখলে প্রতিবেশী হিসেবে কোনো সুবিধা পাবে না পাকিস্তান। ভারত কিভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তা কেউ বলে দিতে পারে না বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। একই সঙ্গে সন্ত্রাসবাদের হাত থেকে জনগণকে রক্ষায় যা করা দরকার ভারত তাই করবে বলে সতর্ক করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। চলমান গুঞ্জনের মধ্যে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাতে কালশিটে দাগের কারণ হিসেবে নিয়মের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন সেবনের কথা জানান তিনি। পাশাপাশি হোয়াইট হাউসের চিকিৎসকদের বরাতে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রক্ত পাতলা রাখতে তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যা সাধারণ চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি। তার ভাষ্য মতে তিনি চান না ঘন রক্ত হৃৎপিণ্ডের ভেতর দিয়ে প্রবাহিত হোক। ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের বরাতে জানানো হয় এটি কার্ডিয়াক প্রিভেনশনের অংশ। যদিও সাধারণত কম মাত্রা হিসেবে ৮১ মিলিগ্রাম অ্যাসপিরিন ব্যবহৃত হয়, ডোজ কমানোর পরামর্শ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন টানা ২৫ বছর ধরে একইভাবে ওষুধ খাচ্ছেন এবং এ বিষয়ে তিনি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাম্পের হৃদযন্ত্রের বয়স প্রায় ৬৫ বছর বয়সী একজন মানুষের সমতুল্য। আরও জানানো হয় পা ফুলে যাওয়ার জন্য নির্ধারিত কম্প্রেশন মোজা পরা বন্ধ করেছেন, কারণ সেটি তার পছন্দ নয়। শারীরিক ব্যায়াম হিসেবে গলফ ছাড়া অন্য কিছুর প্রতি আগ্রহ নেই ট্রাম্পের। এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা দিয়েছেন। একটি কগনিটিভ পরীক্ষায়ও সফল হয়েছেন বলে জানান তিনি এবং সব মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য এমন পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত বলে মত দেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচার, তেল ও অভিবাসন ইস্যুতে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে মার্কিন হামলা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মাদুরো। ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তিনি। মাদক পাচার ও তেল সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও আলোচনার ইঙ্গিত দেন মাদুরো। এর আগে স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার একটি বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, সেখানেও মাদকবাহী নৌযান ভিড়ত বলে অভিযোগ তার। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় হামলাটি সিআইএ পরিচালিত ড্রোন স্ট্রাইক, যা সত্য হলে এটি ছিল ভেনেজুয়েলার ভেতরে প্রথম স্বীকৃত মার্কিন সামরিক অভিযান। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি মাদুরো। নাদিম মারজান, সময় সংবাদ। তাইওয়ান ঘিরে চালানো চীনের সামরিক মহড়া নিয়ে আন্তর্জাতিক সমালোচনা আবারও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মহড়া নিয়ে বিদেশিদের নেতিবাচক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাইওয়ান প্রশ্নে কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি তাইওয়ান প্রণালী ঘিরে 2 দিনব্যাপী সামরিক মহড়া চালায় চীন। দ্বীপটিকে ঘিরে চলে লাইভ ফায়ারিং, রকেট উৎক্ষেপণ, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের মহড়া। এর মধ্য দিয়ে যৌথ অভিযানের সক্ষমতা যাচাই এবং যে কোনো উস্কানির জবাবে কঠোর প্রতিক্রিয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানায় বেইজিং। এরই মধ্যে চীনা সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপের কয়েকটি দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় তাইওয়ানকে ঘিরে চীনের এই মহড়া অপ্রয়োজনীয়। এর মধ্য দিয়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করে প্রয়োজনে অর্থপূর্ণ আলোচনায় বসতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক মহলের এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়া নিয়ে বিদেশি সমালোচনা গ্রহণযোগ্য নয় বলে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায় প্রণালীর শান্তি রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ান ইস্যুতে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানায় বেজিং। তবে চীনের বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সমালোচনাকে গতানুগতিক বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে চীনের মহড়া নয়, উত্তেজনার মূল কারণ তাইওয়ান প্রশাসনের বিচ্ছিন্নতাবাদী নীতি এবং দ্বীপটির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি। নাদিম মারজান, সময় সংবাদ। বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে চীনের বৃহত্তম অতি উচ্চতার পাহাড়ি সৌর বিদ্যুৎ কেন্দ্র চাবুলং ফটোভোল্টাইক পাওয়ার স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 4700 মিটার উচ্চতার পাহাড়ি সৌর বিদ্যুৎ কেন্দ্রটি চীনের সিচুয়ান প্রদেশের ইয়ালং নদীর অববাহিকায় অবস্থিত। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা 1 মিলিয়ন কিলোওয়াট। দুর্গম পাহাড়ি ভারী সোলার প্যানেল পরিবহনের জন্য প্রথাগত পদ্ধতির বদলে উদ্ভাবনী এরিয়াল চ্যানেল বা ড্রোনের সহায়তা নেওয়া হয়েছে। এর ফলে মানুষের চেয়ে প্রায় 2.5 গুণ দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হয়। এই প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে চীনের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। নতুন ধরনের একটি আকাশযান বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে চীন। কম উচ্চতায় উঠতে পারা এ যান দেশটির অভ্যন্তরীণ যোগাযোগে ব্যাপক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি দেশটির হুবেই প্রদেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি AS700 নামের এ আকাশযান বেসরকারিভাবে উৎপাদনের অনুমতি দিয়েছে চীন সরকার। সনদ পাওয়ার প্রথম দিনেই একটি আকাশযান তাইচাং কালচারাল ট্যুরিজম গ্রুপের কাছে হস্তান্তর করে নির্মাণকারী প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না। চীন সরকারের পূর্ণ মালিকানাধীন এ প্রতিষ্ঠান গত বছর নতুন ধরনের এই আকাশযানের প্রায় 200টি ফ্লাইট পরিচালনা করে, যেগুলো পুরোপুরি নির্ভুলভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম হয় বলে দাবি করা হয়। এই আকাশযানটি মূলত পর্যটন, জরুরি উদ্ধার অভিযান এবং লজিস্টিক সাপোর্টের কাজে ব্যবহার করা হবে, যা চীনের নিচু উচ্চতার আকাশযান শিল্পকে আরও শক্তিশালী করবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, নয়াদিল্লির বায়ু দূষণে নানা শারীরিক জটিলতা, মধ্যপ্রদেশে দূষিত পানি প্রাণে 230 কোটি ডলারের বেশি বিনিয়োগে বিশ্বের বৃহত্তম কার্গো টার্মিনাল তৈরি করবে টার্কিশ এয়ারলাইন্স। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় কার্গো টার্মিনাল ও ইনফ্লাইট ক্যাটারিং সুবিধা নির্মাণের ঘোষণা দিয়েছে টার্কিশ এয়ারলাইন্স। প্রকল্পের নির্দিষ্ট স্থান জানানো না হলেও দেশটির বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলেই এটি হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রকল্প বাস্তবায়িত হলে 26,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। এয়ারলাইন্সটি বছরে প্রায় 20 লাখ টন কার্গো পরিবহন করে। সংস্থাটির সিইও জানান, 2033 সালের মধ্যে 813টি উড়োজাহাজের বহর নিয়ে টার্কিশ এয়ারলাইন্স বিশ্বসেরা 5 এয়ারলাইন্সের একটিতে পরিণত হবে। দেখছেন আন্তর্জাতিক সময়। তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মধ্যাঞ্চলীয় সিরাকিউজ শহর ঢেকে গেছে সাদা বরফে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের শহর সিরাকিউজে ভারী তুষারপাতের ফলে ঐতিহাসিক স্থাপনা ও সড়ক সাদা তুষারে ঢেকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। আবহাওয়া বিভাগ জানায়, গ্রেট লেকস অঞ্চলের বরফ না জমা পানি উপরিভাগের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যাওয়ায় দ্রুত ঘন মেঘ তৈরি হয়, আর সেখান থেকে লেক ইফেক্ট তুষারপাত ঘটে, যা শীতকালে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রায় নিয়মিত ঘটনা। আবহাওয়া অফিস সতর্ক করেছে, সিরাকিউজ শহর অবস্থিত অনন্ডাগা কাউন্টি এলাকাটিতে শুক্রবার চলাচল কঠিন ও বিপজ্জনক হতে পারে। জরুরি পরিস্থিতিতে গাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম, অতিরিক্ত খাবার ও পানি রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও লেক ইরি ও লেক অন্টারিওর আশেপাশের এলাকায় শনিবার পর্যন্ত লেক ইফেক্ট তুষারপাত অব্যাহত থাকতে পারে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। শিউলি রোজা, সময় সংবাদ। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। কানপুর, পাটনা ও হরিদ্বারে হাড় কাঁপানো ঠান্ডায় স্বাভাবিক জীবনযাপন থমকে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এদিকে নয়াদিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে বায়ু দূষণ। বাড়ছে শ্বাসকষ্ট, গলা ব্যথা সহ
নানা শারীরিক জটিলতা। ভারতের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। তীব্র শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে কাবু হয়ে গেছেন কানপুর, পাটনা, হরিদ্বারের বাসিন্দারা। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। রাস্তার পাশে কাঠ জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের। তীব্র ঠান্ডা মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। প্রচন্ড ঠান্ডায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। বসে থাকা বা দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে উঠেছে। ঠান্ডা থেকে বাঁচতে কোনো সহায়তার ব্যবস্থা নেই। কোনো সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসেও। আবহাওয়া দপ্তর জানায়, জানুয়ারি মাস জুড়েই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে কম। বিশেষজ্ঞরা বলছেন, শীত আরও তীব্র হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন দরিদ্র ও খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষজন। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সরকারি উদ্যোগের আহ্বান তাদের। এদিকে ভারতের নয়াদিল্লিতে বায়ু দূষণের মাত্রা আগের চেয়ে আরো ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় বায়ুমানের সূচক পৌঁছেছে অত্যন্ত খারাপ পর্যায়ে। বাড়ছে শ্বাসকষ্ট, গলা ব্যথা সহ নানা শারীরিক জটিলতা। শীতের আবহাওয়া বায়ু দূষণের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশেষ করে ষাটোর্ধ্ব মানুষদের জন্য বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেকেই ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন যানবাহনের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করেছে। নির্গমন মানদণ্ড মানে না এমন যানবাহন শহরে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরই মধ্যেই। তবে দূষণ কমাতে এসব পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে এখনো সংশয় কাটেনি নগরবাসীর। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে দূষিত পানি পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। এ ঘটনায় ইন্দোর শহরে ওই এলাকার 200-র বেশি বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও এক আইন প্রণেতার বরাতে রয়টার্স জানায়, এই প্রাদুর্ভাবের কারণ ছিল দূষিত পানীয় জল। শহরের ভাগীরথপুর এলাকায় পানির পাইপলাইনে লিকেজের খবর পাওয়া গেছে। পরীক্ষার পর পাইপলাইনে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এরই মধ্যে ঘরে ঘরে গিয়ে চিকিৎসক দল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালানোর পাশাপাশি পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুইজারল্যান্ডের পানশালায় শ্যাম্পেন বোতলের স্পার্কলার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। স্থানীয় অ্যাটর্নি জেনারেল জানান, শ্যাম্পেনের বোতলের ওপর চালানো স্পার্কলার ছাদের খুব কাছে চলে যাওয়ায় দ্রুত আগুন ধরে যায়। তদন্তে পানশালার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ছাদের নির্মাণ সামগ্রী, ধারণ ক্ষমতা এবং জরুরি বহির্গমন পথ খোলা ছিল কিনা সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। নিহতদের পরিচয় নিশ্চিত করতে চলছে ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন প্রক্রিয়া। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত 40 জন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। এদিকে পানশালাটির বাইরে ফুল ও মোমবাতি রেখে শোক প্রকাশ করেছে স্থানীয়রা। আগামী 9 জানুয়ারি শহরটিতে পালন করা হবে জাতীয় শোক। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ায় কার্যকর হচ্ছে একগুচ্ছ নতুন আইন। 2026 সালে দেশটিতে বসবাসকারী নাগরিক ও বিদেশিদের জন্য আসছে বড় পরিবর্তন। বিদেশি শ্রমিক নিয়োগ, ন্যূনতম মজুরি বাড়ানো থেকে শুরু করে স্কুলে স্মার্টফোন ব্যবহার, অনেক পর্যায়েই কার্যকর হচ্ছে নতুন নিয়ম। তবে নতুন বছরের আইনগুলোয় প্রবাসী বাংলাদেশিরা কতটুকু সুবিধা পাবেন তা নিয়ে চলছে আলোচনা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। নতুন বছর মানেই একটি দেশ সাজানোর নতুন আইন কিংবা নতুন পরিকল্পনা। 2026 সাল শুরু হলেও দক্ষিণ কোরিয়ার শ্রমজীবী মানুষের জন্য মজুরি বৃদ্ধির সুখবর খুব একটা স্বস্তি নিয়ে আসেনি। সরকার এবছর ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে ঘণ্টাপ্রতি 10,320 ওয়ান, যা গেল বছরের চেয়ে 2.9% বেশি। শ্রমিকদের মতে জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে এই বৃদ্ধির ব্যবধান অনেক বেশি। বর্তমানে কোরিয়ার যে অবস্থা, কারেন্ট বিল, গ্যাস বিল এবং বাসা ভাড়া দিয়ে আসলে খুব একটা থাকে না। দক্ষিণ কোরিয়ার সরকার নতুন বছরের জন্য বিদেশি অদক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে 80,000 নির্ধারণ করেছে, যা গেল বছরের চেয়ে প্রায় 38% কম। এই লক্ষ্যমাত্রা কমানোর মূল কারণ হিসেবে দেশটির রাজনীতি, অর্থনীতি ও অভ্যন্তরীণ শ্রমবাজারের পরিস্থিতিকে চিহ্নিত করেছেন অনেকেই। রোড লেভেল ইন্ডাস্ট্রিগুলো আবার যদি জাগ্রত হয় এবং দেশের যে কূটনৈতিক সম্পর্ক যদি বৃদ্ধি পায়, তাহলে এই বিষয়ে
ইস্যুর যে হার বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতেছি। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে একটি যুগান্তকারী আইন বাস্তবায়ন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আগামী 22 জানুয়ারি সেটি কার্যকর হতে যাচ্ছে। পাশাপাশি আগামী মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার স্কুলগুলোতে চালু হচ্ছে স্মার্টফোন ব্যবহারের কঠোর বিধিনিষেধ। নতুন বছর থেকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে শাস্তির বিধান আরও কঠোর করা হয়েছে। এছাড়াও শিশু পরিচর্যায় বাড়তি সহযোগিতায় শিশু লালন পালনের চাপ কমাতে সরকার বেশ কিছু নতুন সুবিধা চালু করেছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। পরিস্থিতির পালাবদলে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার ধরনেও আসছে পরিবর্তন। কর্মসংস্থানের সংকট মোকাবিলায় স্বল্প বিনিয়োগে বেশি আয়ের লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিচ্ছেন প্রবাসীরা। শারজার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বাজার স্থাপনের মাধ্যমে এবার ৭৬ জন প্রবাসী বাংলাদেশি পেয়েছেন ব্যবসার সুযোগ। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আসাদিকের রিপোর্টে বিস্তারিত। ভিসা সংকট সহ নানা প্রতিবন্ধকতায় সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থান নিয়ে জটিলতায় পড়েছেন। এই পরিস্থিতি মোকাবেলায় ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করছেন তারা। কর্মহীন প্রবাসীদের স্বল্প বিনিয়োগে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে প্রবাসী কমিউনিটি। এ লক্ষ্যে এগিয়ে এসেছেন কমিউনিটির কয়েকজন বিত্তশালী ব্যক্তি। একই ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে বাজার সৃষ্টি করে কর্মহীন প্রবাসীদের জন্য ব্যবসার সুবর্ণ সুযোগ করে দেওয়া হয়েছে। আপনারা যদি মাসে পুরো মাসলি ভাড়া দেওয়ার পরে যদি একটা লোক যদি ৩,০০০ টাকা আর্ন করতে পারে, তাতে বাংলাদেশে মোটামুটি ১ লাখ টাকা আর্ন করা সম্ভব, যা ইটালিতেও সম্ভব। বাংলাদেশ কমিউনিটি যেসব দোকানগুলো এখান থেকে স্বল্প আয়ের ব্যবসা করে মোটামুটি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে। শারজার ৬ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বসবাস করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, যাদের অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মাত্র ৪,০০০ দিরহাম সেলামি এবং মাসিক ১,২০০ দিরহাম ভাড়ায় এবার তারা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছেন। এই বাজারের ৭৬টি দোকানে শাকসবজি, মাছ, মাংস, ফলমূল, ইলেকট্রনিক সামগ্রী, গ্রোসারি, রেডিমেড গার্মেন্টস ও রেস্টুরেন্ট সহ নানা ধরনের ব্যবসা গড়ে উঠেছে। প্রবাসী বাংলাদেশিরা বাজারটির নাম দিয়েছেন বাংলা বাজার, যেখানে প্রতিদিনেই ভিড় করছেন অসংখ্য ক্রেতা। দোকান করছি তো ব্যবসার জন্য, ব্যবসা ভালো করার জন্য, তো আশা করি তো আল্লাহ দিলে ভালো হবে। একটা দোকান দিতে গেলে ২-২.৫ লাখ দেড়হাম মতো খরচ হয়, তো এখানে অল্প পুঁজিতে অল্প খরচাতে আমরা ৪-৫ হাজারের ভিতরে একটা দোকান পাইতেছে বাঙালিরা। ভিসা সংকট সহ নানা জটিলতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় অনুমোদন নিয়ে এই ধরনের বাজার গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম আজাদ, সদস্য সচিব লায়ন শাহজালাল তালুকদার মোহন ও যুগ্ম আহ্বায়ক আবু সালেহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এতে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সৌদি আরবের মদিনা থেকে কুয়েত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুর রহমান সুমন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এছাড়া কুয়েত বিএনপির সিনিয়র নেতা শোয়েব আহমেদ, চুন্নু মোল্লা সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসেও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাদ আসর প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসের হল রুমে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি সহ কূটনৈতিক, রাজনৈতিক ও সামাজিক নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানিতে শোক ও দোয়ার আয়োজন করেছে জার্মানি বিএনপি ও তার অঙ্গ সংগঠন। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা জার্মানির রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা। এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের একাধিক মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য গায়েবানা জানাজার আয়োজন করা হয়। পাশাপাশি বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হলে রাষ্ট্রদূত, জার্মান বিএনপি নেতাদের পাশাপাশি শোকার্ত প্রবাসীরা সেখানে স্বাক্ষর করেন। দেখছেন আন্তর্জাতিক সময়। রং, সুর আর বৈচিত্র্যের মধ্য দিয়ে 2026 সালকে স্বাগত জানালো লন্ডনবাসী। নতুন বছরের প্রথম দিন ঐতিহ্যবাহী নিউ ইয়ার্স ডে প্যারেডে হাজারো শিল্পী ও লাখো দর্শকের মিলন মেলায় রূপ নেয় শহরের প্রধান সড়কগুলো। 40 বছরে পা দেয়া এই প্যারেডে এবার ছিল জমকালো আয়োজন আর অভিনব পরিবেশনা। বৃহস্পতিবার উল্লাসে ফেটে পড়ে পিকাডিলি থেকে হোয়াইট হল জুড়ে জড়ো হওয়া হাজারো দর্শক। 2026 সালের সূচনায় লন্ডনে হয় বর্ণিল নিউ ইয়ার্স ডে প্যারেড। উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক রজার ব্যাম্বল। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে আসা ম্যাচিং ব্যান্ড, নানা ধরনের পোশাকে নৃত্যশিল্পী আর পারফর্মারদের সঙ্গে বিশেষ আকর্ষণ ছিল যান্ত্রিক ডাইনোসর, টিরেক্স সহ নানা আকারের চলমান মডেল। সঙ্গীত, নাচ আর অভিনব কস্টিউমে পুরো শহর জুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ। আয়োজকদের মতে 2.2 মাইল দীর্ঘ এই রাস্তায় অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের 8,000-এরও বেশি পারফর্মার। দর্শক সংখ্যা পৌঁছায় প্রায় 5 লাখে। ট্রাফালগার স্কয়ার, পিকাডিলি ও হোয়াইট হলের মতো ঐতিহাসিক স্থাপনা ঘিরে পরিবার আর পর্যটকদের ভিড়ে নতুন বছরের উদযাপন ছড়িয়ে পড়ে শহর জুড়ে। 1987 সালে যাত্রা করা এই প্যারেড এবার উদযাপন করল 40তম বার্ষিকী। অর্চিতা শহীদিন, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় জন্ম নিল নতুন একটি পান্ডা শাবক। দেশটির সংরক্ষণ কেন্দ্রে এই জন্ম বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে এই বিরল অর্জন। গেল 27 নভেম্বর পশ্চিম জাভার বোগোরে তামান সাফারি ইন্দোনেশিয়ার সংরক্ষণ কেন্দ্রে জন্ম নেয় পান্ডা শাবক রিও। জন্মের পর থেকেই শাবকটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সঙ্গে রয়েছে তার মা পান্ডা হুচন, যাকে 2017 সালে চীনের সঙ্গে 10 বছরের সহযোগিতা কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় আনা হয়েছিল। দেশটির সংরক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, বিজ্ঞানভিত্তিক প্রজনন কর্মসূচির সফল বাস্তবায়নের ফল এই জন্ম। বিশেষজ্ঞের মতে ইন্দোনেশিয়া এখন চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ যেখানে পান্ডার জন্ম হলো। ভেটেরিনারিয়ান বঙ্গট হুয়াসো মুলিয়া বলেন, হুচুন ও পুরুষ পান্ডা চাইতেও নতুন জেনেটিক লাইন প্রতিনিধিত্ব করে, ফলে রিও বৈশ্বিক পান্ডা রক্তধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণের ক্ষেত্রে রিওর জন্ম খুব বড় প্রভাব ফেলেছে, কারণ প্রথমত এটি এশিয়ার আসিয়ান দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান। এর মাধ্যমে ইন্দোনেশিয়া চীনের বাইরে এশিয়ার চতুর্থ দেশ হিসেবে পান্ডার জন্মের উদাহরণ তৈরি করল। আমি খুবই আনন্দিত। শেষ পর্যন্ত আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, এই আবাসস্থলে সেই নতুন পান্ডার জন্ম হয়েছে, যা দর্শনার্থীদের শিক্ষা দিতেও ভূমিকা রাখবে। দুর্ভাগ্যজনকভাবে এবার আমি রিওকে দেখতে পারিনি, তবে পরের বার এখানে এলে আমার সন্তানদের 3টি পান্ডাকেই দেখাতে পারবো। বিশ্বে বন্য পরিবেশে দৈত্য পান্ডার সংখ্যা 2000-এরও কম, আর বন্দি দশায় রয়েছে প্রায় 300। 2022 সালে একাধিক ব্যর্থতার পর চলতি বছরের আগস্টে চীন ও জার্মানির বিশেষজ্ঞদের সহায়তায় সফল কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সাফল্য আসে। অর্চিতা শহীদিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিক্ষোভে টালমাটাল ইরান, আন্দোলনকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, নাক গলালে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরির সতর্কতা তেহরানের। ইয়েমেনে সৌদি সমর্থিত গোষ্ঠীর বিমান হামলায় নিহত 7। বিচ্ছিন্নতাবাদী দল এসটিসির অবকাঠামো লক্ষ্য করে অভিযানের দাবি গভর্নরের। স্বাধীনতার জন্য ভোটের আহ্বান। এবং খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2, আহত 25। শান্তি আলোচনা ভেস্তে দিতে হামলার পরিকল্পনা করে কিয়েভের ওপর দায় চাপানোর চেষ্টা করছে মস্কো, দাবি ইউক্রেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।